নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প প্রথম শিহরণ আর প্রাক্তন। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প প্রথম শিহরণ আর প্রাক্তন। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। হ্যালো হ্যালো রনি, রনি প্লিজ ডু সামথিং। আমি এবার রাজাকে আটকাবো কি করে? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে তুমি জানো না? আজকে আমাদের বিয়ের 1 বছর পূর্তি দিবস। কন্ট্রাক্ট অনুযায়ী আজকে ও আমাকে ছুঁতে পারবে। আমার ইচ্ছে না থাকলেও ওর সঙ্গে আমায় আজকে ভালোই তো ডার্লিং, দাদার সঙ্গে একটু সঙ্গমে লিপ্ত হও না, ট্রেনিং নিয়ে নাও। বাজে বকো না, তুমি জানো আমি তোমায় ভালোবাসি। নেহাত প্রবলেমে পড়েছিলাম তাই, কিন্তু কন্ট্রাক্টে সাইন করার আগে আমার কাছে একবারও পারমিশন নিয়েছিলে? নি, কারণ পারমিশন নেওয়ার মতো সিচুয়েশন সেই মুহূর্তে আমার ছিল না। প্লিজ রনি, ডু সামথিং। রাজা এক্ষুনি ঘরে আসবে। এসেই কি করবে? তোমার উপরে হামলে পড়বে? ভালো তো, তোমাদের আজকে অ্যানিভার্সারি, একটা সুন্দর নাইট কাটাও। রাখি সুইটি। হ্যালো রনি, রনি! আরে, কারোর সাথে ফোনে কথা বলছিলে? ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে বলে রাজা। দীপ্তি কেঁপে ওঠে, হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়। আরে কে কি? আরে সামনে রাখো, কত দামি ফোন তোমার, তোমার পরিশ্রমের ফল। এ কি, কাঁপছো কেন দীপ্তি? জ্বর এসেছে? বলে রাজা দীপ্তির কপালে হাত দিয়ে দেখে। না তো, জ্বর আসেনি তো। ভয় পাচ্ছ? কি হয়েছে বলো না। কিছু না, আসলে শরীরটা খুব খারাপ লাগছে। মানে, এ কি, এই ঠান্ডাতে তুমি এরকম ঘামছো কেন? ডাক্তারকে খবর দেবো? না না, ডাক্তারকে খবর দিতে হবে না, রাতে একটু রেস্ট পেলেই। ও, আমার থেকে দূরে সরে যাওয়ার ইচ্ছে? কথাটা শোনার সঙ্গে সঙ্গেই দীপ্তি চমকে ওঠে। রাজা বলে, ভয় পাচ্ছ কেন? আমরা তো স্বামী স্ত্রী, তোমার যে কোনো প্রবলেমের কথা আমাকে বলতে পারো। আসলে রাজা, আমার মানে পিরিয়ড চলছে তো। হো, তাতে কি হয়েছে? আমি তো বাঘও নই, ভাল্লুকও নই, তোমায় ছিঁড়ে খাবো না। ও, আজকে আমাদের 1 বছর পূর্ণ হলো, অ্যানিভার্সারি। তুমি আমায় কথা দিয়েছিলে 1 বছরের আগে আমি তোমায় স্পর্শ করতে পারবো না, তাই ভয় পাচ্ছ? বোকা মেয়ে, আমি তো ভুলেই গিয়েছিলাম। তাই? সত্যি বলছো? হ্যাঁ, আমার কাছে মনের ভালোবাসাটা আগে, শরীর তো যখন তখন পাওয়া যায়। তুমি এক কাজ করো, তুমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো, তারপর শুয়ে পড়ো, বুঝলে? কিন্তুর কিচ্ছু নেই, আমি শুয়ে পড়ছি যে এরকম গত 1 বছর ধরে শুচ্ছি, ওই সোফাতে। তুমি না ডাকা পর্যন্ত তোমার কাছে আমি আসবো না। ভয় নেই, নিশ্চিন্তে ঘুমো। তাছাড়া আজকে সারাদিন পার্টিতে অনেক ধকল গেছে। আমি চাইছিলাম না এত বড় একটা পার্টি অ্যারেঞ্জ করতে, বন্ধু বান্ধবরা প্রেশার দিল, তাই ভালোই তো হয়েছে, কত নতুন মানুষের সঙ্গে আলাপ হলো। হ্যাঁ, এই পার্টিতে মিস্টার এই যে খুশবন্ত সিং এসেছিলেন না, উনি তোমায় দেখে বললেন তোমাকে নাকি উনি চেনেন, এর আগে অনেক বারে তোমায় দেখেছেন। দেখতে পারেন, আমি তো অনেকবারই। হ্যাঁ, তোমার অতীত জীবনটা ভাবতে গেলেও আমার এখন খুব ভালো লাগে। খুব ইচ্ছে ছিল জীবনে একটা এমন মেয়েকে বিয়ে করব যার কেউ নেই, ভগবান তাই দিয়েছেন। না না, শুয়ে পড়ো, চিন্তা করো না, শরীর ঠিক হয়ে যাবে। আর একান্তই রাতে খুব অসুবিধে হলে আমি তো পাশে সোফাতে শুয়েই রয়েছি,
আমায় ডাকবে কিন্তু। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিশ্চিন্ত মনে দীপ্তি ঘরে ফিরে আসে। দেখে ততক্ষণে রাজা গভীর ঘুমে চলে গেছে। মানুষটা কত সরল সাদাসিধে, দীপ্তিকে নিজের থেকে বেশি ভরসা করে। আজ থেকে ঠিক 1 বছর আগে একটা বারে নাচ করত দীপ্তি। বাবা মা সংসারের চাপে আয় রোজগারের জন্য ওই বারটাকেই সে বেছে নিয়েছিল। ওদের একটা ডান্স গ্রুপ ছিল, সেইখানে রনি আর দীপ্তি মেন ডান্সার। এই শহরেরই একটা বারে কন্ট্রাক্টারে ওরা 2 বছরের জন্য নিযুক্ত হয়েছিল। বার ডান্সার, তাই বলে বেশ্যাবৃত্তি নয়। এক একদিন এক এক রকম নৃত্য পরিবেশন করা হতো। শহরের বিরাট বড় বড় বিজনেসম্যানরা সেখানে আসতেন, নৈশভোজ করতেন, মদ খেতেন, আর কিছু মেয়ে ছেলেদেরকে নিয়ে ফুর্তি করতেন। তবে ওদের গ্রুপে যারা ছিল তাদের কারো হাতে কেউ স্পর্শ করতে পারত না, এমনই কন্ট্যাক্ট সাইন ছিল। একদিন দীপ্তি আর রনি নাচ করছে। ডান্স পার্টনার হিসাবে ওদের জুটিটাকে সবাই খুব পছন্দ করে। সবাই জানে ওরা একসময় বিয়ে করবে, কারণ একে অপরকে রনি আর দীপ্তি খুব ভালোবাসে। অথচ দুইজনেরই আর্থিক অবস্থা এতটাই খারাপ যে বিয়ের মতো পবিত্র বন্ধনে বাঁধবার আগে 10-12দের ভাবতে হয়। বারে নাচ করে বেশি টাকা ইনকাম হয় না, সব টাকা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিতে হয়। বরাবরই রনি চাইতো এই বারের নাচটা ছেড়ে দিতে। অবশ্য সরকারি চাকরি করবে এমনও কোনো টেন্ডেন্সি ছিল না। যা ইনকাম করতো সব টাকাটাই লটারির টিকিট কেটে খরচ করত রনি। দীপ্তির সেখানে ঘোর আপত্তি ছিল, যদিও কিছু বলতে পারতো না। দুম করে বড়লোকি হওয়ার মধ্যে একটা আনন্দ আছে। পরিশ্রম করতে হয় না, খাওয়া পড়ার চিন্তা করতে হয় না, কোথা থেকে কিভাবে যেন ভগবান মুখের সামনে অন্ন জুটিয়ে দেন। আর পেট ভর্তি ভাত থাকলে আর কিছুই করতে ইচ্ছে করে না। রনি অনেকটা সেই রকম কুড়ে টাইপের ছেলে। নাচ করতে গিয়ে প্রায় দিনই সে আসতো না। বিরাট একটা হ্যাপার মধ্যে পড়তে হতো দীপ্তিকে। ফোন করলে রনি ফোন ধরতো না। রাত 11:30-12টা নাগাদ যখন ওদের গ্রুপটা নাচ করে বার থেকে ফিরতো, তখন হয়তো রনি ফোন করে বলতো সন্ধ্যাবেলা থেকে হাঁ করে ঘুমোচ্ছিল, ভুলেই গেছে নাচের কথা। এতটাই কেয়ারলেস ছেলে, অথচ এই ছেলেটাকেই পাগলের মতো ভালোবাসে দীপ্তি প্রথম দিন থেকে। একদিন ওই রকম নাচই করছিল তারা। হঠাৎ করে সেখানে রনির সাথে বচসা বেঁধে যায় বাড়িরই একজন কর্মচারীর। দীপ্তির দিকে তাকিয়ে সে নাকি একটা কুমন্তব্য করেছে। আর কিছু থাক বা না থাক, ওই দীপ্তির দিকে চোখের চাউনি যে দেবে তাকেই খাল্লাস করে দেবে রনি। এ কি, মারছিস কেন ওকে? মারবো না, তোর দিকে অসভ্যের মতো তাকিয়েছিল। জানিস আমায় কি বলছে? বলছে 1 রাতের জন্যে 2000 টাকা দেবে। বল। কি? হ্যাঁ, এইবারে আর নাচ করতে হবে না, চল বেরিয়ে চল। রনি, হাতটা ছাড়, বাবার ওষুধ কিনতে হবে, আজকেই লাস্ট, মাইনে পাবো, তারপরে ওষুধ কিনবো। ছাড়। দীপ্তি, তোকে এত বড় অসম্মান করলো, তাও তুই? অসম্মান করেছে, আমাকে তুলে তো নিয়ে যায়নি, অথবা ধর্ষণও করেনি, মুখে বলেছে, কাজে তো করে দেখায়নি। আর তুই তো প্রতিশোধ নিয়েই নিয়েছিস। শোন রনি, পেটে ভাত না পড়লে না জানলা দিয়ে ভালোবাসা পালিয়ে যায়, শুনিসনি কথাটা? তার উপরে তোর যা রাগ, 1 পয়সা ইনকাম করতে পারিস না, অথচ আমার দিকে কেউ নজর তুলে তাকালেই তুই রাগে ফেটে পড়িস। তুই কি ভাবিস তোর এইরকম লোক দেখানো ভালোবাসায় আমি ভরসা করি? আমি তোকে লোক দেখানো ভালোবাসি? তাছাড়া কি, কাজে কর্মে খাটার কোনো ইচ্ছে নেই, কাজ করার মতো কোনো টেন্ডেন্সি নেই, বসে বসে মুখ দেখে সবাই পয়সা দেবে বলে দীপ্তি রাগ দেখিয়ে চলে গিয়েছিল ওর সামনে থেকে। তারপর থেকে রনি ফোন করে না। প্রায় দিন 15 পরে দীপ্তি নিজে ফোন করে। জানতে পারে রনি নাকি একটা বেসরকারি কোম্পানিতে কাজ করতে ঢুকেছে। কথাটা শুনে দীপ্তি খুব আনন্দিত হলেও মনে মনে ভেবেছিল কদিন যে কোনো কাজেই একটা ধৈর্য থাকা দরকার। ওর তো তাও নেই। নাচটা কত ভালো করতো, ছেড়ে দিল,
ঘরে বসে থাকে, বাপটা মাল খেয়ে ফেরে। তাও তো ভালো বাপটা বেঁচে আছে, একটা কলের কারখানায় চাকরি করে। দিনান্তে যা পায় বাপ ছেলের জুটে যায়। ভাগ্যিস মাটা আত্মহত্যা করেছিল, না হলে তো পৌঁছে মরতে হতো সব কটাকে। বাপের আবার ক্যান্সার ধরা পড়েছে। এমন ছেলে একটা জন্ম দিয়েছে যে চাকরি বাকরি করার মতো টেন্ডেন্সি দূরে থাক, বাপটাকে বাঁচানোর মতো কোনো ইচ্ছে নেই। কেন যে মরতে গিয়ে প্রেম করলাম। ভালোবাসা তো আর এমনি হয় না, ভালোবাসা চট করে হয়। তবে দীপ্তির আর রনির এই ভালোবাসা গভীর প্রেম। না রূপ দেখে না টাকা পয়সা দেখে, নাচে নাচে ওদের সম্পর্ক হয়ে গিয়েছিল। দুইজন দুইজনকে কোনোদিনও ভালোবাসি কথাটা বলেনি, অথচ অধিকার বোধ। দীপ্তি আপ্রাণ চেষ্টা করে রনিকে শুধরাতে। দেখতে দেখতে দুইজনের বয়স তো কম হলো না, প্রায় 28 বছরের কাছাকাছি। দীপ্তি গ্র্যাজুয়েট, রনিও গ্র্যাজুয়েট। দীপ্তি যেরকম পরিবার থেকে উঠে এসেছে, রনি ঠিক তার বিপরীত। দীপ্তির বাড়িতে মদ, বিড়ি, সিগারেট কখনোই প্রবেশ করে না, অথচ রনির বাবা ওইসব নিয়েই রাজত্ব করে। রনিও কিছুটা নেশা ভাঙ করে, বাপের থেকেই পেয়েছে। দীপ্তি বহুবার চেষ্টা করেছে এসব থেকে ওকে দূরে সরাতে, কিন্তু রনি পাত্তা দেয়নি। অথচ দীপ্তি যখন রাগের চোটে ওকে ফোন করা বন্ধ করে দেয় অথবা দেখা করে না, ছেলে কি রাগ তখন তার। রাগের চোটে দীপ্তিকে জনসমক্ষের সামনেই একদিন চড় মেরে দিয়েছিল। আবার দীপ্তি মনে কষ্ট পেয়েছিল, ওর থেকে দূরে সরে যাওয়ার কথা বলেছিল। ব্যাস, হত্যা দিয়ে পড়ে থাকলো দীপ্তির বাড়ির সামনে 7 দিন। তারপরে দীপ্তিকে আবার ওকে স্বীকার করতে হয়েছে। এমনই পাগলাটে স্বভাবের রনি। মাঝে মাঝে ওকে ভালোবাসতে গিয়ে ভয় হয় দীপ্তির। কি জানি, রাগের মাথায় দীপ্তিকে যদি কখনো কোনো পুরুষ এসে ছিনিয়ে নিয়ে যায়, তাকে না মার্ডারই করে ফেলে রনি। বাথরুম থেকে ফিরে এসে এতক্ষণ ধরে নিজের স্বামীর মুখের দিকে তাকিয়েছিল ও। সেই দিন বারে হাতাহাতি বেঁধে গিয়েছিল রনির সাথে সেই মালিকের। যখন দীপ্তি নাচের পরে ফিরে আসে, তখনই হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে আলাপ করেছিল রাজা। গাড়িতে উঠে আসুন। কে? আমি আপনার নাচ দেখেছি। গাড়িতে উঠে আসুন, কথা আছে। রাত তখন প্রায় 12টার কাছাকাছি। প্রত্যেকে চলে গিয়েছে যে যার মতো, একমাত্র দীপ্তি ফিরতে পারেনি। প্রতিদিন রনি সাইকেলে করে সে ফেরে, আজকে তো রনি রাগ করে চলে গেছে। বলছি, এই সামনেই আমার বাড়ি। জানি, আমি সব জেনে শুনি আপনার সাথে কথা বলছি, উঠে আসুন। রাজা ওকে উঠতে বলে গাড়িতে। পিছনের সিটে বসতে যাবে, কিন্তু রাজা তার আগেই সামনের সিটের দরজাটা খুলে দিয়ে হাসি মুখে রাজা বলে, সামনেই বসুন, গাড়িতে আর কেউ নেই। গাড়ির সামনের সিটে বসে দীপ্তি মনে মনে ভাবে, স্বপ্ন দেখতো সে আইপিএস অফিসার হবে। এরকমই ড্রাইভারের পাশের সিটে বসে থাকবে। রাস্তার সব গাড়ি ফাঁকা হয়ে যাবে যখন ওর গাড়ি যাবে। ইউপিএসসি এক্সামে বসেও ছিল বেশ কয়েকবার, কিন্তু ট্র্যাক করতে পারেনি। তারপর অর্থ অভাব এমনভাবেই মস্তিষ্কে চাপা হলো যে চাকরি বাকরির বদলে নিজের ছোট্টবেলায় শেখা ভারতনাট্যম নাচ সব কিছু জলাঞ্জলি দিয়ে এখন হিপ হপ করতে হচ্ছে। ছোট্ট ছোট্ট পোশাক পরে শরীর দেখিয়ে পুরুষ মানুষের মনটাকে জয় করতে হচ্ছে। এমন কত নারীও আছে, তারাও টাকা দিয়ে যায়। হ্যাঁ, দীপ্তির পায়ের কাছে টাকা পড়ে থাকে, কিন্তু ওই পায়ের টাকাটাই মাথায় তুলে রাখতে হয় দীপ্তিকে। অর্থ অভাবের সংসারে ওই নোটগুলো যে খুবই প্রয়োজনীয়। প্রত্যেক দিন বারের ম্যানেজার কিছু না কিছু টাকা ওদের কাছ থেকে জোর করে আদায় করে, না হলে ভয় দেখায়, বলে তাড়িয়ে দেবে। মালিক পক্ষ তো দেখা করার পরই খালাস কন্ট্রাক্টে সাইন করে। তারপর থেকে মুখ পর্যন্ত দেখেনি মালিক পক্ষের। কি ভাবছেন? কিছু না। আপনার সাথে তো কোনো কথা হয়নি কোনো দিন, হঠাৎ করে আমাকে লিফট দিলেন। আপনি মানে তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি খোঁজ খবর নিয়ে জানতে পারলাম বাড়িতে তোমার বাবা মা দুইজনেই অসুস্থ। সংসার চালানোর জন্য তোমরা প্রত্যেকেই কাজ করো। তোমার একটা ছোট ভাই আছে, তার খুব পড়াশোনা করার ইচ্ছে। তা তোমারও তো বয়সটা কম হলো না, মেবি 28। হ্যাঁ, এই তো সামনের জুনে 29 হবে। আচ্ছা আচ্ছা, কেউ আছে নাকি লাইফে? না। কেন বলুন তো? বিয়ে করবে আমাকে? হেঁচকি উঠে গিয়েছিল দীপ্তির। সঙ্গে সঙ্গে গাড়ি দাঁড় করিয়ে রাজা জলের বোতলটা আগিয়ে দেয়। জলটা খেয়ে নাও, হেঁচকি ঠিক হয়ে যাবে।
সরি। 21 সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে থাকো, আপনি ঠিক হয়ে যাবে। আরে হু হু করো না, থাকো থাকো, দেখো। ঘড়ি দেখে পাক্কা 21 সেকেন্ড চুপ করে বসে থাকার পর দীপ্তি বুঝতে পারলো, বাহ, ম্যাজিকের মতো হিঁচকে ওঠা বন্ধ হয়ে গেছে। থ্যাঙ্কস বললে হবে না। আজকে তোমার বাড়ি দেখে যাচ্ছি। তুমি যদি বলো তাহলে আমি তোমার বাড়ির সামনে আমার বিয়ের পালকে নিয়ে আসবো। করবে আমায়? দীপ্তি তাকিয়ে রয়েছে রাজার দিকে। ছেলেটা বেশ হ্যান্ডসাম প্রকৃতির। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে ব্যবসায়ী। চোখে চশমা পরা, মুখটা ভালো করে শেভ করা, হালকা গোপ আছে। পরনে ব্রাউন কালারের শার্ট আর ধূসর কালারের প্যান্ট, টাই পরা। চেহারায় লালিত্য আছে, বোধহয় ব্যায়াম করে, অথবা নাও করতে পারে। হাতের যে ঘড়িটা সে পরে আছে সে ব্র্যান্ডেড, নাভি কোম্পানির। আর আরেক হাতে সোনার একটা ব্রেসলেট, গলায় মোটা একটা সোনার চেন। সব মিলিয়ে কোটিপতির বেটা। যে গাড়িটা ও চালাচ্ছে, এই গাড়িটার ছবি পত্রিকায় দেখেছিল দীপ্তি। সুন্দর একটা ব্ল্যাক কালারের গাড়ি, নাম জানে না। দীপ্তির মতো মেয়ের কাছে সাইকেলই যথেষ্ট, 4 চাকা তো সে কল্পনাই করতে পারে না। এটা তোমার বাড়ি? হ্যাঁ, ঠিক আছে, এটা আমার কার্ড, সঙ্গে রাখো। কার্ড দিয়ে হুশ করে বেরিয়ে গিয়েছিল রাজা। দীপ্তির সারা রাত ঘুম হয়নি। বাড়ি এসে অনেকবার ফোনে ট্রাই করেছে রনিকে, কিন্তু রনি ফোনটা রিসিভ করেনি। এক গোয়ারের ছেলে রাগ করেছে, এখন ওর রাগ ভাঙাতে হবে। রাগ ভাঙাতে গিয়ে পাখি পুরুত হয়ে যাবে, মনে মনে বলেছিল দীপ্তি কথাটা। তবে পরের দিন সকালবেলা রনির সঙ্গে দেখা করে সত্যি কথাটা বলার থেকে নিজেকে আটকাতে পারেনি। রনি সব শুনে অট্টহাস্য করে বলেছিল, ভালোই তো, আমার মতো ভিখারির সঙ্গে তুই থাকবি কেন? তোর তো এখন রাজাকে দরকার, এক চান্সে সম্রাজ্ঞী হবি। বাজে কথা বলিস না, আমি তোর মনের সিংহাসনের সম্রাজ্ঞী হতে চাই, সবই তো বুঝলাম, কিন্তু ছেলেটা কোটিপতি। হ্যাঁ রে, আমাকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিয়ে গেল, আর এই কার্ড দিয়ে গেল। যদি আমি ওকে বিয়ে করতে রাজি হই তাহলে তাহলে তোকে যোগাযোগ করতে। এই তো? হ্যাঁ, ভালোই তো, করে ফেল, দুই দিকেই লাভ। কীরকম? শোন, তুই ওকে এমন তেমনভাবে বিয়ে করবি না, বিয়ে করবি কন্ট্রাক্টে। বলবি 1 বছর ও তোর সঙ্গে কোনো রকম শারীরিক সম্পর্ক করতে পারবে না। হ্যাঁ, ওতে তোরও সবটা সেফ থাকবে আর আমারও। আর এই 1 বছরের মধ্যে ওর জমি জায়গা সম্পত্তি সব তুই নিজের নামে করবি। ভালোবাসা দেখিয়ে? সেভাবে হয় নাকি? পুরুষ মানুষ বিয়ে করছে একটা মেয়েকে, তার সব কিছু দিয়েই তো। না 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 না, তোর ক্ষেত্রে একটু আলাদা হবে। তুই তো মেয়ে মানুষ, ঠিক পারবি ইনিয়ে বিনিয়ে কথা বলতে। আগে টাকাটা জোগাড় কর, তারপরে আমরা দুইজনে মিলে পালিয়ে যাব, অনেক দূরে চলে যাব। এই রাজা ফাজা আমাদেরকে ধরেও ছুতে পারবে না। সত্যি? সত্যি বলছিস? সত্যি, প্রমিস করছি তো তোকে, হবেই হবে। তুই আমার প্ল্যানটা কাজে লাগিয়েই দেখ। তাহলে কি করব? বাড়ি গিয়ে ফোন করবি, ফোন করে সবটা বলবি। এই কথাও বলবি যে তুই বিয়ে করতে রাজি, কিন্তু তোর কতগুলো শর্ত আছে। তোর বাবা মাকে দেখতে হবে, তোর এতগুলো টাকার প্রয়োজন, মিথ্যে মিথ্যে বানিয়ে। প্রথমে দীপ্তি রাজি হয়নি, বলেছিল, না রে, আমায় খারাপ ভাববে, তার থেকে ফোন করার দরকার নেই, যেমন চলছে চলুক না, বাড়ি যাব, বাড়ি গিয়েই সব ঠিকঠাক করব, ওভাবেই হবে। না না, ওইভাবে কিচ্ছু হবে না। তুই মনে কর এই ছেলেটা তোকে জাদুর ঝাপ্পি দিচ্ছে, তুই সেই ঝাপ্পিটাকে শিগগিরি করে স্বীকার করে নে, আর তোর যা শর্ত আছে লাগিয়ে দে। আমার মন বলছে ঠিক কাজ হবে। দীপ্তি খুব ভয় পেয়েছিল। বাড়ি এসে ভেবেছে অনেকক্ষণ। ফোন করেনি প্রথমে দীপ্তি, যদি ছেলেটা খারাপ ভাবে। বিনা স্বার্থে রাজা ওকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সেই ছেলে যদি এখন দীপ্তির শর্ত শোনে, তাহলে এক চান্সই হয়তো বারণ করে দেবে, কারণ পৃথিবীতে তো আর মেয়ের অভাব নেই। তার উপরে দীপ্তির মতো গরিব ঘরের মেয়ে, তার উপরে কি ইন্টারেস্ট আছে ওর? নিশ্চয়ই এমন কিছু দীপ্তির মধ্যে সে দেখেছে, যার জন্যে এত সব মেয়ের পরেও ওর মতো একটা মেয়ের সাথে পরিচয় করতে এসেছে, কার্ড দিয়ে গেছে, আর ডিরেক্টলি প্রপোজ করেছে বিয়ে করার জন্য। রনি তো আজ পর্যন্ত আই লাভ ইউটা অবধি বলেনি। এদিকে এই ছেলেটার কত বড় সাহস, বুকের পাটা আছে বলতে হবে। মনে মনে হেসে দিয়েছিল দীপ্তি। সত্যি পাগল একটা। পরক্ষণেই মনে হয়েছে, আরে আমি ওর কথা ভাবছি কেন,
আমি তো রনিকে ভালোবাসি। আমার মতে ওকে ফোন করে সাফ সাফ না করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। নাকি বাবা মাকে একবার বলবো? ও তো সরাসরি বাবা মার সাথে কথা বলতে চায়। ভাই ঘরে বসে পড়ছিল। দীপ্তির টালির ছাউনিতে একটাই মাত্র ঘর। সেখানে বাবা মা ভাই বোন একই সাথে থাকে। বারান্দায় রান্না বান্না হয়, আর পায়খানা বাথরুম করার জন্যে পাশের বস্তির বারোয়ারি একটা শৌচালয় ব্যবহার করে সবাই। মাসিকের সময় দীপ্তির খুব অসুবিধে হয়, বারবার ন্যাকড়া বদল করতে গিয়ে প্রচণ্ড অসুবিধে। রনি অবস্থাটা বুঝতে পেরে বলেছিল, শোন, টাকা পয়সা গুছিয়ে আগে একটা শৌচালয় বানা। কি নোংরা জায়গায় তুই থাকিস, কোন সময় চুলকানি ফুলকানি হবে বুঝতেও পারবি না। কথাটা খুব ভালো লেগেছিল ওর, কিন্তু বলতে পারেনি কিছু। কি রে দিদি, কি ভাবতিস বলতো? ভাই, তুই তো আমার ভাই, তোর কাছে একটা সলিউশন চাইব। কি সলিউশন বল? শোন না, বলে পুরো কথাটা জানিয়েছিল দীপ্তি ওর ভাইকে। ভাই কথাটা শুনে বলল, আমার মতে রনি দা যেটা বলছে সেটাই তোর করা উচিত। সত্যি বলছিস? হ্যাঁ, একটা ট্রাই করেই দেখ না। তোকে যে ভালোবাসবে সে আমাদের ভরণ পোষণের দায়িত্ব ঠিক নেবে, কারণ আমাদের ফ্যামিলির কন্ডিশন সে জেনেই আগাবে। এটা তো ঠিক? তা ঠিক। তোর খুব বুদ্ধি ভাই, থ্যাংক ইউ। ফোনটা কোথায় করবি? এখানেই করি। না না, এখানে করিস না, বাইরে গিয়ে কর, যদি কেউ শুনতে পায়। ঠিক আছে, তাহলে বাইরে গিয়েই করি। হ্যাঁ হ্যাঁ, যা। ফোনটা কানে দিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল দীপ্তি। ভাগ্যিস মা পিছু নেয়নি, তাহলে বুঝতে পারতো। হ্যালো, আমি জানতাম তুমি ফোন করবে। বলো। বলছি, আমি আপনার শর্ত মানতে রাজি। আমার সঙ্গে একটু দেখা করবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কোথায় দেখা করতে হবে বলো? আজকে বারে নাচ করার পর। ঠিক আছে। সন্ধেবেলায় ঠিক 6টা নাগাদ দীপ্তি পৌঁছে যায়, কারণ 6:30 থেকে ওদের নাচের সময়। আজকে রনি এসেছে, সেজে গুজে এসেছে। দেখে মনে হচ্ছে মনে যেন ফুর্তি লেগেছে, লটারির টিকিট পেয়েছে সে। আজকে নাচও হয়েছে খুব সুন্দর, তাই অনেক পার্টি অগ্রিম টাকা দিয়েছে কিছু। সবটা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে যখন ঘড়ির দিকে তাকায় দীপ্তি, তখন রাত 9টা বাজে। ইস, আমি রাজাকে কথা দিয়েছিলাম 7:30টার মধ্যে পৌঁছাবো, কখন যে রাত হয়ে গেল। বলেছিলাম নাচের মাঝখানে তোরা সামলে নে, কথা শুনলি না। বাবা, বিয়ের আগেই বরের প্রতি এত দরদ? হ্যাঁ রে, বিয়ে করছিস নাকি দীপ্তি? কাকে? কথাগুলো এত জোরে জোরে বলার কি দরকার ছিল রনি? ওরা তো কেউ জানে না। জানলেই বা ক্ষতি কি? শোন তোরা, দীপ্তি বিয়ে করছে, কোটিপতি ছেলেকে হাতে পেয়েছে। গতকালকেই বাড়ি ফেরার সময় ওর সাথে রাস্তায় আলাপ। আমার তো এখন দীপ্তিকে সন্দেহ হচ্ছে। লোকের সামনে আমাকে ভালোবাসার কথা, আর পেছনে নিস্তব্ধ নিষিদ্ধ একজন প্রেমিক। বাজে কথা বলিস না, আমি তোকেই ভালোবাসি। এই রনি, আড্ডা মারছিস কেন? ওর সিচুয়েশনটা আগে বোঝ। পাশে দাঁড়িয়ে থেকে ঐশী কথাটা বলেছিল। ঐশী ওদের সাইড ড্যান্সার। আরে না, মেয়ে মানুষকে কখনো বিশ্বাস করতে নেই, এদের গাঁটে গাঁটে বুদ্ধি। তাই নাকি? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সামনে এমন করে কথা বলছিস? বলতে বাধ্য হচ্ছি তাই। তুই কখন যাবি? এক্ষুনি যেতে হবে। কত রাত হয়ে গেল, আমি একটা ফোন করি। দীপ্তি ফোনটা নিয়ে বাইরে বেরিয়ে আসে, আর এসেই দেখে গাড়িতে বসে অপেক্ষা করছে রাজা। আই এম সো সরি, আমার দেরি হয়ে গেল। ঠিক আছে, তুমি তোমার কাজকে বেশি ভালোবাসো, আর এই জিনিসটাই আমি আরো বেশি পছন্দ করি তোমার মধ্যে। জামা কাপড় চেঞ্জ করে আসবে নাকি? না না, এইভাবেই। না না, এই জামা কাপড়ে তোমাকে হোটেলে নিয়ে যাওয়া যাবে না। হোটেলে মানে যেখানে বসে আমরা কথা বলবো। তুমি চেঞ্জ করে এসো, না হলে গাড়িতে ওঠো, তোমাকে একটা মলে নিয়ে যাই। গাড়িতে উঠিয়ে দীপ্তিকে নিয়ে রওনা দিয়েছিল রাজা। দীপ্তি গাড়িতে বসে গাড়ির কাঁচ থেকে দেখতে পেরেছিল রনির লাল চোখ দুটো। রাগে কটকট করছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না, কারণ রনির ঠেকানোর ক্ষমতা নেই হয়তো এই বিয়েটা। রনি সেটা বুঝতে পেরেছিল। একটা শপিং মলের সামনে গিয়ে দাঁড়ায় রাজা। দীপ্তিকে বলে, নামো। দীপ্তি নেমে যায় লক্ষ্মী মেয়ের মতো, ওর হাতটাকে ধরে নিয়ে যায়। পছন্দ করে একটা সাদা রঙের শাড়ি নির্বাচন করে, তার মধ্যে ছোট্ট ছোট্ট কালো কালো জরির কাজ করা। ম্যাচিং করে স্লিভলেস একটা ব্লাউজ নেয়। জিজ্ঞেস করে দীপ্তিকে, তুমি তো ডান্স করো, আশা করি তোমার শরীর সেভও আছে। লজ্জা পেয়ে যায় দীপ্তি, বলে, হ্যাঁ, আমাদের ওটা করতে হয় সব সময়। পার্লারের টাকা জোগাড় করতে গিয়েই তো হাত খরচার কিচ্ছু থাকে না।
ঠিক আছে, তুমি এটা চেঞ্জ করে এসো, তারপরে তোমাকে পার্লারে নিয়ে যাব। এরপরে পার্লারে নিয়ে যায় সে। সেইখানে হালকা করে সাজিয়ে দেয় সেইখানকার মেয়েরা, আর সাজানোর সমস্ত কিছু ইন্ট্রোডাকশন রাজা নিজে দিয়েছিল। কপালে ছোট্ট একটা কালো টিপ, মাথার চুলটা কোকড়ানো, গলায় একটা হালকা চেন, যেটা পরাই ছিল দীপ্তির, সোনার নয়, ইমিটেশনের। কানে পরা ছোট্ট ছোট্ট দুটো কালো কালো দুল, ঝুমকো আছে সেটাও কালো রঙের, হাতে একটা ঘড়ি আর কালো রঙেরই স্টোন বসানো একটা ব্রেসলেট। অমায়িক সুন্দর লাগছে। নিজেকে আয়নার সামনে হালকা মেকআপে এমন মোহময়ী অবস্থায় দেখে নিজেই অবাক হয়ে যায় দীপ্তি। রনি তো কখনো এরকম করে ওকে সাজায়নি। সবসময় বারে গিয়ে উৎপাটাং সাজতে হয় ওকে, ঝিকঝাক পোশাক পরতে হয়, ব্রা প্যান্টি পরে থাকতে হয়। নিজেকে নগ্নভাবে আয়নার সামনে দেখতে দেখতে আজকে হঠাৎ শাড়ির আড়ালে নিজের অপার্থিব সৌন্দর্য আবিষ্কার করতে পেরে নিজেই অবাক দীপ্তি। দারুণ লাগছে তোমাকে, চলো। কোথায়? চলো, দরকার আছে। একটা বড় 5 তারা হোটেলের সামনে গিয়ে দাঁড়ায় ওরা। তখন বাজে ঘড়িতে রাত 10টা 15। এত রাতে হোটেলে? হ্যাঁ, রাতে আমাদের মিটিং হয়। সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকি তো, ফ্যামিলিকে টাইম দেওয়ার সময় কোথায়। এসো। মানে আমার ফ্যামিলি এখানে আছে, তাই তো তোমাকে সাজিয়ে নিয়ে এলাম। তোমার ফ্যামিলি সম্পর্কে সব সত্যি কথা আমার ফ্যামিলিকে বলবে, ওরা সব জানে। ইভেন তুমি এখন কোথা থেকে এসেছো সেটাও ওরা জানে। তবুও তোমাকে একটু সাজিয়ে গুছিয়ে সামনে নিতে হবে, সেই জন্য আর কি। দীপ্তি তাকিয়ে রয়েছে রাজার দিকে। একটা পরিপক্ক ছেলে, পরিণত বুদ্ধির, পারফেক্ট একজন হাজব্যান্ড। যেই মেয়ের হবে তার তো কপাল খুলে যাবে। হা করে কি দেখছো? চলো। হোটেলের ভেতরে প্রবেশ করে দীপ্তি অবাক। একটা বিরাট বড় টেবিল বুক করে বসে রয়েছে বাড়ির প্রত্যেকটা মানুষ। দীপ্তি সেইখানে নিজেকে অনেক ক্ষুদ্র বলে মনে করে। আরে, এই বুঝি আমার হবু বৌমা? বাহ, তোর চয়েস আছে বাবা। চোখের ইশারায় বুঝিয়ে দেয় রাজা প্রণাম করতে। দীপ্তি সঙ্গে সঙ্গে পা ছুঁয়ে প্রণাম করে। ওর থুতনি ছুঁয়ে স্পর্শ করলেন তিনি। গলার বড় সীতাহারটা খুলে পরিয়ে দিলেন দীপ্তিকে। নাও, সোনা দিয়ে মুখ দেখলাম, সই তো? কিরে, পছন্দ? মা। লজ্জা পেয়ে যায় রাজা। এরপরে বাড়ির প্রত্যেকটা আত্মীয়র সাথে ওর কথাবার্তা হয়। বুঝতে পারে দীপ্তি রাজা বড় ছেলে। এরপরে আছে ওর একটা ছোট বোন। রাজার বাবারা 4 ভাই। প্রত্যেকের স্ত্রীরা এখানে উপস্থিত এবং প্রত্যেকের ঘরেই একটি করে কন্যা সন্তান। পুত্র বলতে একমাত্র রাজা নিজে। তাই বোধহয় রাজার রানী করার জন্য দীপ্তিকেই সে নির্বাচন করেছে। কারণ দীপ্তি যদি কোনোদিন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যায় তাহলে উত্তীর্ণ হবেই হবে। কথাবার্তা বলে খাওয়া দাওয়া সেরে যখন ও বেরোয় তখন ঘড়িতে বাজে রাত 12:30 মতো। বাবা, এত রাতে পরিবারের লোকের সাথে? ভারী অবাক লাগছে না? আমার ফ্যামিলিকে সময় দেওয়ার টাইম নেই আমার কাছে, এই জন্যই রাতে অ্যাপয়েন্টমেন্ট করা। সারাদিন আমি অফিসের কাজে থাকি। আজ কলকাতা, কাল দিল্লি, পরশু বোম্বাই। সারা ভারতবর্ষেই আমাদের শাখা প্রশাখা ছড়িয়ে রয়েছে, ইভেন্ট বিদেশেও এখন হচ্ছে। বলতে পারো এই ব্যবসায় আমাদের সব। কিসের ব্যবসা? আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা। ও, কিছুই বুঝে উঠল না দীপ্তি। রাজা বলল, তুমি আমার ঘরে গৃহিণী হয়ে এসো, তারপর সব ভার তো তোমাকেই নিতে হবে। শুনে খুব খুশি হয় ও। আমার একটা কথা ছিল। কি কথা? মানে আমার বাড়িতে ইনকামের সোর্স প্রত্যেকে হলে কি হবে, আমি এখন বেশি ইনকাম করি, তাই আমি যদি আমার বাড়ি থেকে বেরিয়ে যাই তাহলে কি হবে? তাহলে আমার বাবা মার অনেক অসুবিধে হবে, সংসার চলবে না, ভাইটা ছোট। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে বলতে চাইছো যে তোমার বাড়ির মানে দায়িত্ব আমাকে নিতে হবে তো? আমার বলতে খুব খারাপ লাগছে, তবু। আরে বাবা, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি পারবো। তোমার বাড়ির লোকের দায়িত্ব নেওয়াটা তো আমার কর্তব্য। তাছাড়া আমি জামাই হলে তো একটা ছেলের মতোই হলাম। আবার অবাক হয়ে তাকিয়ে থাকে দীপ্তি। এই তুমি কথায় কথা আমার দিকে এমন করে তাকিও না তো, আমাকে নিজেকে কেমন যেন প্রশ্নসূচক উক্তি বলে মনে হয়। হেসে দেয় দীপ্তি, বলে, সরি, আসলে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনার মতো মানসিকতার মানুষও হয়? না হওয়ার কি আছে? নিজের পছন্দের মানুষটিকে কাছে পেতে গেলে সব রকম কম্প্রোমাইজ স্বীকার করতে আমি রাজি।
তুমি শুধু আমাকে একটা সত্যি কথা বলো। কি কথা? তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? তুমি কি তার সাথে হ্যাপি থাকতে চাও? তাহলে আমি তোমাকে আটকে রাখবো না। তোমার ব্যক্তিগত জীবন তুমি যেরম করে খুশি। না না, কেউ নেই। মুখ ফুটে বেরিয়ে গিয়েছিল দীপ্তির। পরক্ষণই সে বুঝেছিল কথাটা বলা উচিত হয়নি। হয়তো বলতে হতো হ্যাঁ আছে, কেউ আছে, তাকে আমি খুব ভালোবাসি, আমার এই অর্থের জন্যই তাকে আমি বিয়ে করতে পারছি না, বা আমি শুধু শুধু আপনাকে ঠকাচ্ছি। দেখো দীপ্তি, আমি জীবনে সবটা সহ্য করতে পারি, মিথ্যে কথা সহ্য করতে পারি না। তুমি সত্যি কথা বলে আমার কাছে আসবে, মিথ্যে বলে কিন্তু নয়। আর একটা কথা। কি বলো? আমার আমার ব্রত আছে। কিরকম? মানে আমি মায়ের কাছে ব্রত করেছিলাম এই 1 বছর, মানে আমার সঙ্গে যার বিয়ে হবে সে তো আমাকে খুব ভালোবাসবে, আমার ফ্যামিলিকে সামলাবে, এরকম যদি কোনো পাত্র মা আমার ভাগ্যে জুটিয়ে দেন, তাহলে মায়ের কাছে আমি 1 বছরের ব্রত রাখবো। 1 বছর আমি অশুচি হব না। ও অশুচি মানে? মানে স্বামী স্ত্রীর মধ্যে আমাদের কোনো সম্পর্ক হবে না। হা, এমন অদ্ভুত টাইপের ব্রত কোন ঠাকুরের কাছে করেছো? এমন ঠাকুর আছে? কোশমিনকালে নাম তো শুনিনি। হেসে দেয় রাজা কথাটা বলে। ঠিক আছে, 1 বছর কেন, তোমার জন্যে আমি 10 বছর অপেক্ষা করতে রাজি। কেমন? গাড়ি দাঁড় করিয়ে দীপ্তিকে বলে, আগামীকালই আসছি, তোমার বাবা মাকে জানিয়ে রেখো। এই মাসেই কিন্তু সারব। ফাল্গুন আছে, কোনো অসুবিধা নেই। হালকা হালকা শীত আর হালকা হালকা উষ্ণ ছোঁয়া। আবার দীপ্তির সারা শরীরটা কেমন যেন পুলকিত হয়ে উঠেছিল এই কথা শুনে। নিজের কথা রেখেছিল রাজা। ফ্যামিলি নিয়ে পরের দিনই এসে হাজির। দীপ্তি সবে মাকে বলেছে, মা তো বিশ্বাসই করতে চায় না। কি বলিস, বামন হয়ে চাঁদে হাত। অত বড় লোক বাড়ির বেটা কখনো তোর মতো ভিখারির মেয়েকে নেয়? ওরা তো বসে রয়েছে। দেখ মা, ওরম স্বপ্ন শুধু শুধু দেখিস না, বামন হয়ে চাঁদে হাত। ছোট ভাইটি বলেছিল, না মা, দিদি লাইন মারে, আমি দেখেছি। চুপ করবি। ভাইয়ের দিকে তাকে ইশারা দেয়। ভাই বোঝায়, এইভাবে সামলাই নি, না হলে মা জানতে পারলে রাগ করবে। তাহার পরের ঘটনা কেমন যেন তত্তরিয়ে এগিয়ে গিয়েছিল। রাজাকে দেখেই মুগ্ধ হয়ে গিয়েছিল বাবা মা। শুধু একটা কথাই বলেছিল, বাবা দেখো বাবা, আমার মেয়েটাকে আমি ঠিকমতো পড়াশোনা করাতে পারিনি, পারলে হয়তো ও অনেক উচ্চ র্যাঙ্কে চাকরি করত। ছেলেটাকেও পড়াতে পারছি না। কত আর টাকা মাইনে পাই কারিগরিগিরি করে বলো। বউটাও খাটে, মেয়েটাও খাটে, তার উপরে সমর্থ মেয়েটা। বয়সটাও তো কম হলো না, বিয়ে দেওয়ার মতো ক্ষমতাও এই বাপের নেই। এমনই এক অসহায় বাপ আমি। তবে হ্যাঁ বাবা, বুক ভরা ভালোবাসা আছে। খেতে পড়তে ঠিক মতো না দিলেও মেয়ের সম্ভ্রমটা আমি বাঁচিয়ে রেখেছি। তাই বলছি, আমার মেয়েটাকে সামলে রেখো। দুবেলা দুমুঠো খেতে দিও, তাহলেই হবে। আর কি দিও? দিও ভালোবাসা। সোনা দানা গয়নাগাটির দরকার নেই। আমার মেয়ে যে ভালোবাসার বড্ড কাঙাল। বলেই বাবা কেঁদে ফেলেছিল। আর বাবার চোখে জল দেখে দীপ্তিও হাউমাউ করে কান্না করে দেয়। এর পরের মুহূর্তগুলো যেন স্বপ্নের মতো। খুব শিগগিরই ওর বিয়ে ঠিক হয়ে যাওয়া, তাড়ায় তাড়ায় গয়না আসা, বন্ধু বান্ধবীকে আমন্ত্রণ করা, সবটা মিলিয়ে রাজকীয় ব্যাপার। বিয়ের অনুষ্ঠান সবটাই হয়েছিল একটা বড় হলের মধ্যে। সেইখানে বিয়ের 2-3 দিন আগেই ওদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, দীপ্তির বাবা মা এবং ভাইকে। আত্মীয় স্বজন বলতে দীপ্তির তরফ থেকে তেমন কেউই ছিল না, কারণ গরিব মানুষের বেশি আত্মীয় হয় না। তেলা মাথায় তেল দিতে সবাই পছন্দ করে। যদি কেউ যায়, তার কাছে যদি টাকা চেয়ে বসে দীপ্তির বাবা, তাই ভয়ের চোটে কেউ কখনো যেত না ওদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে। নিজের মেয়ের বড়লোকের ঘরে বিয়ে হয়েছে, ছেলের পড়াশোনার ভার নিয়ে নিয়েছে জামাই, এমনকি শ্বশুর শাশুড়িরও। এর থেকে বড় গর্বের আর কি হতে পারে? বিমল বাবুর কাছে শুধু একটাই এখন ওনার ভগবানের কাছে প্রার্থনা, জীবনের সবটুকু পূর্ণ যেন এই সন্তান দুটোর ওপর গিয়ে থাকে। আর সেই জন্যই তো আজকে ওনার আশীর্বাদেই এত সুন্দর পাত্রের কাছে দান করতে পারল নিজের মেয়েকে। কন্যা সম্প্রদানের পর সেই দিন রাত্রেবেলায় হল ছেড়ে বাড়ির দিকে রওনা হয় ওরা। হ্যাঁ, পরিবারের সদস্যরা সবাই আসেনি, তবে দীপ্তিকে নিয়ে রাজা, শ্বশুর শাশুড়ি এবং ওদের ননদ বেরিয়ে গিয়েছিল। দীপ্তির বাবা মাকে একটা নতুন ফ্ল্যাটে রাখা হবে,
ওনারা সেইখানেই যাবেন। পুরনো বস্তির বাড়ি ছেড়ে দিতেও অনেকটা কষ্ট হয়েছিল বিমলবাবুর। উনি বলেছিলেন, থাক না, তোর ভাগ্যে তুই ভালো থাক, আমাদেরটা কেন টানছিস? জামাইয়ের ভাত খেতে নেই জানিস না? বাবা, তুমি যদি না যাও তাহলে আমিও এই বিয়ে করব না, বলেছিল দীপ্তি। কেমন যেন স্বপ্নের মতো রাজা ওকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। খাওয়া, পড়া, গয়না গাটি, বাবা মার দায়িত্ব, ভাইকে নামিয়ে স্কুলে ভর্তি করা, সবটা না চাইতেই করে দিয়েছিল রাজা। অথচ দীপ্তির মনের ভেতরে তখনও ঝড় বয়ে চলেছে। রনির সাথে আজকে কতগুলো দিন কথা বলা হয়নি। যদি কখনো রনি এসে নিজের ভালোবাসার দাবি রাখে, তখন দীপ্তি কি করবে? দীপ্তি তো আদেও রাজাকে ভালোবাসে না। ওর সবটুকু জুড়ে তো রয়েছে রনি। তাহলে ফুলসজ্জার দিন অনেক বড় পার্টি অ্যারেঞ্জ করা হয়। অফিসের সকল স্টাফেরা এসেছিলেন। দীপ্তিকে সেই দিন একটা সোনালি রঙের লেহেঙ্গা পরিয়ে সাজানো হয়েছিল, আর তার সাথে চকচকে গয়না। দীপ্তি নিজেকে আয়নায় দেখে অবাক। বার ডান্সারের সেই মেয়েটা, যার পরনে ব্রা প্যান্টি থাকতো, যার সৌন্দর্য দেখে লোকে জিভ দিয়ে চাটত, চোখে লেহন করত, কত লোকই হয়তো ঘুমের মধ্যেই ওর সর্বস্ব লুটে নিয়েছে। সেই মেয়েটা আজ এতগুলো লোকের সামনে দিয়ে চোখে তুড়ি মেরে এত বড় একটা ঘরে এলো। ভাগ্যের এমনও পরিহাস হয় নাকি দীপ্তি তখনও স্বপ্ন দেখছে? পার্লার থেকে কত লোক এসেছে ওকে সাজাতে, ও লম্বা লম্বা চুলগুলোকে কি করবে বুঝতে পারছে না। একটা সময় রাজাই এসে বলল, চুলগুলো সামনের দিকে দেবেন, কার্লি করে। হ্যাঁ, র্যাপাঞ্জেলের মতো যেন লাগে আমার দীপ্তিকে। রাজার প্রত্যেকটা কথা দীপ্তির সারা শরীরে কাঁটা দিয়ে ওঠে। বারবার ওর ঠোঁটের দিকে তাকিয়ে দীপ্তি কেমন যেন হয়ে যায়। পাতলা ঠোঁট দুটো, তার উপরে দীপ্তির নামটা, কেমন যেন শরীরটা ঘেমে যায় মেয়েটার। রাত্রি 12:30 নাগাদ ওরা দুজন একা হয়। তখন সব আত্মীয় স্বজন যে যার মতো চলে গেছে। বাবা মা ভাই সবাই এসেছিল। বাবা মার পোশাক দেখে দীপ্তি অবাক। জীবনে হয়তো 150 টাকা বা 200 টাকার জামা জুটেছিল বাবার কপালে, তাও ছেঁড়া ফাটা পুরনো। এই প্রথম একটা দামি কোম্পানির শার্ট টাই পরে বাবার চোখে জল চলে এসেছিল। দীপ্তিকে দেখে মা তো বারবার আঙুল কামড়িয়ে থুতু দিয়েছে, বলেছে আমার নজর না লাগে আমার মেয়েটা। ভাইকে যখন দীপ্তি জিজ্ঞেস করেছে নতুন স্কুল কেমন লাগছে, ভাই তখন সবার সামনেই জামাই বাবাকে জড়িয়ে ধরে চুমু খেয়েছে। রাজার তো সে কি হাসি, হাসতে হাসতে শালার কানে বলেছিল, খবরদার, আজকে কিন্তু আমাকে এঁটো করবে না, আজকে আমি তোমার দিদির। হ্যাঁ দাদা, তুমি তো তাই, আবার সোনা জামাইবাবু। ছেলেটা বরাবরই এইরকম, আসলে একটু খেতে ভালোবাসে। তাই দিদির বাড়িতে এসে চেটে পুটে মেরেছিল সব কটা খাবার। বাড়ির লোক কেউ কিছু কিন্তু মনে করেনি। তবে দীপ্তি তার ননদের চোখের দিকে তাকিয়ে দেখেছে। ননদ বারবার নাক সিটকাচ্ছিল। দীপ্তি স্বপ্ন দেখে, ভাইটার সঙ্গে যদি এত বড় লোকের মেয়ের বিয়ে হয়, তাহলে ভাইটারও তো কোনোদিন ভাত কাপড়ের চিন্তা করতে হবে না। পরক্ষণে ভেবেছে, না না, পুরুষ মানুষ শ্বশুর বাড়ি থেকে নিজের সম্ভ্রম খাওয়াবে নাকি? এত কিছুর মাঝেও রনির কথা একবারও দীপ্তির মনে পড়েনি। কিন্তু রাত্রে যখন বাড়ির প্রত্যেকটা মানুষকে ওর ফুলসজ্জার ঘরে দিয়ে গেল, তখন ভয়ের চোটে দীপ্তি শুকিয়ে যাচ্ছিল। একটা কালো রঙের নাইট স্যুট বিছানার ওপরে রাখা, পুরো বিছানাটা ফুল দিয়ে সাজানো। সারা ঘরে অনেক আসবাবপত্র রয়েছে। এত বড় ঘর জম্মে কম্মে দেখেনি দীপ্তি। বিয়ে হয়ে যাওয়ার পরে এই প্রাসাদ সম বাড়িতে ঢুকেই দীপ্তি বুঝতে পেরেছিল একটা বাথরুমের সমান ওদের ঘরগুলো ছিল। এতটাই বড় সেই জায়গা। তবে রাজার ঘরে আসার সৌভাগ্য হয়নি। সেই ঘরে এলো দীপ্তি ফুলসজ্জার দিন। নাও বৌমা, তোমার ঘরের সবকিছু বুঝে শুনে নাও। ওই আলমারির মধ্যে তোমার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র আছে, গয়না গাটি সব, আর লকারের চাবি ওখানেই আছে। এইটা হলো তোমার আর তোমার বরের ঘর। রাজার আজ 35টা বছর বয়স হলো, মনের মতো পাত্রই খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত একদিন আমাকে এসে বলে, মা আমি পেয়েছি তোমার মতো বৌমা। আমি তো শুনে অবাক। বলে কি, মা তুমি না জলসা ঘরে গান গাইতে, বাবা তোমাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে এসেছিল, তুমি তো শিক্ষিত ছিলে। আমিও পেয়েছি তোমার বৌমাকে, তবে সে গান গায় না, নাচ করে।
তোমার কোনো আপত্তি আছে? শুনে তো তোমার শ্বশুরমশাই বললেন পৃথিবীতে সব কাজকেই সম্মান করা উচিত, এমনকি যে মা দেহ বিক্রি করে সন্তানকে খাওয়ায় তাই সেই কাজেরও একটা মর্যাদা দেওয়া উচিত, কারণ তারা নিজেদের ইমান বেঁচে খাচ্ছে না, খেটে খাচ্ছে। কথাটা শুনে দীপ্তির চোখে আবার জল চলে আসে। বাড়ির প্রত্যেকটা মানুষ এত ভালো, অথচ দীপ্তি তো সেই রকম মনোবৃত্তি নিয়ে এই সংসারে ঢোকেনি। রাত্রি গাঢ় হবার সঙ্গে সঙ্গে দীপ্তির ভয়টা 10 গুণ বাড়তে থাকে। ধীরে ধীরে রাজা আসে এই ঘরে, এসেই বলে, কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার? না না, ঠিক আছে। খাওয়া দাওয়া ঠিকঠাক করেছো? হ্যাঁ। কোনো রকম প্রবলেম? কিচ্ছু না। কেউ কিছু বলেছে? না তো। এইরকম করে কেন বলছেন? আমি কি এখনো আপনি থেকে তুমি হতে পারি না? হ্যাঁ হ্যাঁ, মানে আমার সব কিছু মনে আছে, তো মানে করতে হবে না। ভয় পাচ্ছ কেন? এ কি, তুমি ড্রেস চেঞ্জ করোনি? আরে এগুলো চেঞ্জ করো, তো ভারী গয়না পরে থাকলে অস্বস্তি হবে বলেছিল রাজা। দীপ্তি ওর কথা মতোই চেঞ্জ করে এসেছিল, নাইটিটাও পরেছিল। রাজা অমায়িক দৃষ্টিতে তাকিয়েছিল ওর দিকে। গলায় একটা ডায়মন্ডের মঙ্গলসূত্র পরিয়ে দিয়ে বলেছিল, এটা তোমার আজকে রাতের গিফট। কিন্তু আমার কাছে তো কিছুই নেই, তুমি তো আছো, সব থেকে বড় গিফট। কিন্তু আমি জানি তোমার মানদের কথা, তবে কোন ভগবানের কাছে এমন মানত করা যায় গো? আমি কিন্তু নেটে সার্চ করে দেখেছি, কোনো ভগবানই এমন মানদে মনে হয় বিশ্বাস করে না। আরে ভগবান তো মানতটাই মানে না, কিন্তু আমি যে, আরে বাবা, তোমার বিশ্বাসের মর্যাদা আমি রাখি, তোমার কথা মতোই সব কিছু হবে, ঠিক আছে? রাজা বলেছিল, সঙ্গে এটাও বলেছিল, তুমি সব কিছু আমাকে সত্যি বলে আমার কাছে এসেছো তো? হ্যাঁ হ্যাঁ, সবটা সত্যি। হজম করে নিয়েছিল এই বলে দীপ্তি, কিন্তু মনের ভেতরে তখনও রনই লুকিয়ে। রাজা তখন সোফায় শুয়ে পড়েছে, দীপ্তি বিছানায়। রাত তখন বাজে ঘড়িতে 1:30। হঠাৎ করে দীপ্তির সেলফোনটা গঁ গো করে বেজে ওঠে। রাজা ধচমচিয়ে উঠে বসে, বলে, আরে এত রাতে ফোন? ফোনটা রিসিভ করো, তোমার বাবা মার কোনো অসুবিধা হলো না তো? জিজ্ঞেস করো। বাবা, নিজের বাবা মার কথা চিন্তা করেনি কিন্তু মেয়েটা। ও জানতো এটা রনির কাজ, কিন্তু রাজা সন্দেহ না করে উল্টো জিজ্ঞেস করছে বাবা মা ফোন করছে কিনা। হ্যাঁ হ্যাঁ, দেখছি। পালঙ্ক থেকে নেমে এসে ফোনটা রিসিভ করে ও। হ্যালো, কেমন আছো আমার সুইটি? স্বামীর বুকে খুব ভাল লাগছে না? হ্যালো 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 করে ন্যাকামো মেরো না। ভালোই তো করলে, বললাম শর্ত দিয়ে বিয়ে করতে, আর তুমি 1 মাসের মধ্যে বিয়ে করে দিলে, আমাকে জানালে না। প্রত্যেককে নিমন্ত্রণ করলে আমাকে বাদ দিয়ে। কেন, আমি কি দোষ করেছিলাম? ঘরের ছেলে তো আমিও, খেতে পাই না তোমার মতো। আমাকে আমাকে হ্যালো হ্যালো, কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো বলেই ফোনটা রেখে দিয়েছিল দীপ্তি। রাজা উঠে বসে পড়েছে, চোখে পড়ে নিয়েছে পাওয়ারের চশমাটা। কি হলো? আমি কিছু শুনতে পেলাম না, বোধহয় নেটওয়ার্কের প্রবলেম। রং নাম্বারের কল? ও আচ্ছা আচ্ছা, আমি একবার ফোন করবো নাকি বাবা মাকে? না না, ওনারা হয়তো ঘুমিয়ে পড়েছে। আপনিও? আবার আপনি? সরি, তুমিও শুয়ে পড়ো। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই বলে নিজের গায়ের ওপরে পড়া নাইট গ্রাউন্ডটা শক্ত করে চেপে ধরে বসে। রাজা বলে, আরে বাবা, আমি ধর্ষণকারী না, তোমার কোনো ক্ষতি করব না, তুমি নিশ্চিন্তে ঘুমো। হরম গুটিসুটি মেরে শুয়ে আছো কেন? কমফর্টেবল হয়ে ঘুমো। এত বড় বিছানা, নিজের ইচ্ছা মতো শোও। হে আবার কি, ভয়ের কি আছে? দেখো, 35টা বছর অপেক্ষা করেছি নিজের জীবনের সেই পছন্দের পাত্রীকে ঘরে আনার জন্য। এনেছি। আমি জানি তুমি আমার আইডিয়াল। আমার মধ্যে কি এমন দেখলে যে আমি তোমার আইডিয়াল হয়ে গেলাম? আমার ভালো লাগলো তোমাকে দেখে। এত বছর বহু মেয়ের সান্নিধ্যে এসেছি, কিন্তু তোমার মতো আর একটা দেখিনি। কেন? আমি তো সামান্য একটা বার ডান্সার। আমি তো অন্য লোকের সাথে কখনো না। তুমি বারোয়ারি হতেই পারো না। মেয়ে দেখলে বোঝা যায়। মেয়ে চড়িয়ে খাই, বুঝলে? কোম্পানিতে প্রচুর মেয়ে আসে যায়, আমার গায়ের সঙ্গে লটকালটকি করে। আমার বাবার কাছে এমনকি ঘটকও পাঠায়, কিন্তু কাউকে পছন্দ হয়নি, মনের ভেতরে দোলা দেয়নি। তোমাকে দেখে সেই ফিলিংসটা জেগেছিল, তাই তো এক চান্সেই তোমায় পছন্দ করে। কিন্তু আমার সম্পর্কে তুমি কতটুকুই বা জানো? সবটা জানি। আর তোমাকে যে বললাম তুমি সত্যি কথা বলে আমার কাছে আসবে, সত্যি কথা বলেছিলে তো নাকি মিথ্যে? না না, সবটা সত্যি। আমি কাউকে ভালোবাসি না। তাহলে তো কোনো অসুবিধেই নেই।
তোমার কোনো প্রাক্তন নেই, আমারও নেই। আমি সম্পূর্ণ স্বাচ্ছা। তুমি জিজ্ঞেস করতে পারো আমার অফিসের সমস্ত স্টাফদের। দীপ্তি কথাগুলো আদেও শুনছে নাকি ভয়ে ভয়ে কাঁপছে দীপ্তি জানে না। দিন 15 পরই ওরা হানিমুনে যায় ইউরোপ ট্যুর করতে। স্বপ্নে ভাবতে পারিনি যে এই মেয়েটা কোনোদিনও, সেই মেয়েটা আজকে বিদেশে গেছে। ইউরোপ থেকে মিশর, তারপরে আরও কত কি, গোটা বিশ্ব ভ্রমণ করে প্রায় মাস 3 পরে ওরা বাড়ি ফেরে। এই লোকটা টাকা ইনকামের কথা চিন্তা করতে হয় না, কোটি কোটি সম্পত্তির মালিক, তাই বোধহয় বউকে নিয়ে এত ফুর্তি করতে পারে। নাকি সবকিছু টাকা থাকলে হয় না, ভালোবাসাটাও প্রয়োজন। 15 দিন আগে বিয়ের ঠিক পরপরই অষ্টমঙ্গলায় ওই ফ্ল্যাটেও গিয়েছিল রাজা দীপ্তিকে নিয়ে। বাবা মা ভাইয়ের জন্যে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গিয়েছিল। ভাই তো এখন ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়েছে, পটর পটর করে ইংলিশ বলছে, দেখে খুব ভালো লাগে দীপ্তির। ভাই উচ্চ মাধ্যমিক দেবে, তারপরে রাজা বলেছে গ্র্যাজুয়েশন করতে হবে না, ওকে অন্য লাইনে পড়াশোনা করাবে। ভাইটাকে নিয়ে আর চিন্তা নেই, কিন্তু দীপ্তি এখন নিজের চিন্তা করছে। দেখতে দেখতে একটা একটা করে দিন যাচ্ছে, আর একটা বছর পেরোবে। আর এই 1 বছর পরই তো রাজার কাছে ওর সমর্পণের দিন। ওই দিনটা কি হবে? মর্নিং। মর্নিং। শরীর খারাপ? না না, কালকে রাতে ঘুম হলো ভালো? ভালো হয়েছে ঘুম। আই এম সো সরি, আমি কথা দিয়েছিলাম যে 1 বছরের মধ্যে। জানি, আমি রাগ করেছি। কেন? তুমি কথা দিয়ে কথা রাখোনি তাই। না, বিশ্বাস করো আমার শরীরটা খুব, আমি তো কালকে দেখেই বুঝেছি তোমার শরীর খারাপ। তবে একটা কথা তোমায় জিজ্ঞেস করব। কি? তুমি কিছু লুকোচ্ছ না তো? না না, আমার তো কেউ নেই, কেউ নেই। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। দেখো দীপ্তি, যেই কথাটা তোমার কাছে শুনে আমি সহ্য করতে পারবো, সেই কথাটা কিন্তু আর কারো কাছে শুনে সহ্য করতে পারবো না। এখনো সময় আছে, তুমি ইচ্ছে করলেই আমাকে। দীপ্তি চুপ হয়ে যায়, মনে মনে বলে ইচ্ছে থাকলেও তোমাকে আমি ছাড়তে পারবো না। এতগুলো দিন তোমার ভালো মানসিকতা দেখে দেখে আমিও কেমন যেন হয়ে গেছি। রনির কথা আমার এখন কস্মিনকালেও মনে পড়ে না নেহাত রনি ফোন না করলে। তবুও যেন রনির কাছে আমি কিছু একটাতে আটকা পড়ে রয়েছি। রনি তো আমাকে ভালোবাসিও বলেনি, আমার পরিবারের সদস্যকে সেরম করেও দেখেও না। তুমি যেইভাবে দেখো, হয়তো রনির সেই জায়গাটা আজকে তুমি পূর্ণ করে নিয়েছ, কিন্তু আমার বলতে ভয় করছে, কারণ রনিকে তো সেটা বলা হয়নি। প্রাক্তনের কাছ থেকে বিদায় নিতে গেলে বোধহয় স্বীকারোক্তি দিতে হয়। তাকে এখন আমি জীবন থেকে ত্যাগ করছি, এটাও বোধহয় বলে রাখতে হয়, না হলে প্রাক্তনের কাছেও কিছু পাওনা থেকে যায়। কি হলো? শোনো, আজকে তোমায় নিয়ে আমি একটু ঘুরতে বেরোবো। আবার? আমরা তো সারা পৃথিবী ঘুরলাম, তাতে কি হয়েছে? এমন একটা জায়গায় নিয়ে যাব যেই জায়গায় গেলে তোমার অনেক কিছু মনে পড়বে। কোথায়? সেটা সারপ্রাইজ। সেই দিন সন্ধ্যাবেলা দীপ্তিকে নিয়ে রাজা সেই বারে যায়। দীপ্তি বলে, এইখানে কেন আনলে? কেন, তোমার ভালো লাগছে না? না, এইখানে এলে আমার পুরনো জীবনের কথা মনে পড়ে। এখানকার পরিবেশ বড্ড অসহ্য, আমি সহ্য করতে পারি না এই শব্দগুলো। ওই মেয়েগুলোকে দেখলে আমার নিজের কথা মনে পড়ে। রাজা ওকে পেছন থেকে জাপটে ধরে, বলে, খুল খুল যাও, তুমি এখন আমার বিবাহিতা স্ত্রী। গত 1 বছর আমরা সংসার করছি। সত্যি আমরা সংসার করছি? তা করছি না? আমার সব কিছু তখন তোমার নাম, আমার পরেই সব কিছু তুমি পাবে। আমি করে দিয়েছি সবটা। তারপরে তোমার বাবা মা আমার বাবা মা, তোমার ভাই আমার ভাই, আমি তো সবটা মেনে নিয়েছি। দীপ্তি এবার নিজেকে প্রশ্ন করে, ও কি সম্পূর্ণ সমর্পণ করতে পেরেছে নিজেকে রাজার কাছে? বাবা মার দিক থেকে, ননদের দিক থেকে, সাংসারিক দিক থেকে, নাকি শারীরিকভাবে? বারে অনেকক্ষণ সময় কাটানোর পরে ওরা বাইরে বেরিয়ে আসে। দীপ্তি খুব কান্না করছিল সেই দিন। রাজা বলে, শরীর খারাপ করছে? আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমাকে বাড়ি নিয়ে চলো। তোমার পুরনো বাড়িতে যাবে? পুরনো বাড়ি বলতে বস্তির বাড়ি, সেটা বিক্রি হয়নি, আমি বিক্রি করিনি। ইচ্ছে করলে তুমি সেখানে গিয়ে থাকতে পারো। দীপ্তি তখন বলে, কেন, তুমি কি আমায় ছেড়ে দেবে? না না, আমি তোমায় ছাড়বো কেন? তোমার বাবার সম্পত্তি বিক্রি করার অধিকার আমার নেই। জামাই হিসাবে আমার কর্তব্য পালন করেছি মাত্র। আজকে কেমন যেন রাজার কথাগুলো একটু দূরের দূরের মনে হচ্ছে। তোমাকে বলা হয়নি দীপ্তি, তোমার একটা পুরনো বন্ধু রনি
আমার সাথে যোগাযোগ করেছিল, ও আমার সঙ্গে দেখা করতে চায়, বিবাহবার্ষিকীর গিফট দিতে চায় নাকি আমাকে। রনির কথা শুনেই বুকের ভেতরটা ধচমচ করে ওঠে দীপ্তির। বলে, কার কথা? রনি, রনি তোমার সঙ্গে নাচ করতো, আমি দেখেছি ওকে। ওই ছেলেটি এখন একটা বড় কোম্পানিতে চাকরি করছে, সেই কোম্পানির সিইওর মেয়েকে নাকি বিয়ে করবে রিসেন্টলি। তোমাকে একটা গিফট দিতে চায়, অ্যানিভার্সারির গিফট। আমি তো কাউকে নিমন্ত্রণ করিনি, আমার অফিসের কলিগরা ছাড়া। কিন্তু তোমার বন্ধুদেরকে বলা অবশ্যই আমার উচিত ছিল, এখন মনে হচ্ছে। আমি ওকে আসতে বলেছি, ও আধ ঘন্টার মধ্যে চলে আসবে। রনি বিয়ে করছে? হ্যাঁ, যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিকের মেয়ের সাথে অনেক দিনের নাকি সম্পর্ক। কি বলছো? হ্যাঁ, এই তোমাদের সঙ্গে নাচের মধ্যেই নাকি সম্পর্ক, তাই মাঝে মধ্যে নাচ করতে আসতো না, ওই মেয়েকে সময় দিত। মেয়েটি নাকি অনেক বড় বয়সে, দোষ বলে বলতে পারো, স্বামী পরিত্যক্তা। রনির সঙ্গে তার সম্পর্ক এতটাই গাঢ় যে রনিকে সে ছাড়তেই পারে না। মনে মনে দীপ্তি ভাবে, বাহ, আমাকে কাঠের পুতুল বানিয়ে রেখে অন্য মেয়ের সঙ্গে ঘোরাফেরা, তার সঙ্গে রীতিমতো বিয়ে, সে মেয়েটি বয়সে আবার বড়। ভাবতেই পারে না দীপ্তি, মুখ ফসকে বেরিয়ে যায়, হতেই পারে না। তুমি মিথ্যে কথা বলছো। বাবা, বন্ধুকে এত বিশ্বাস করো? নিজের চেয়ে বেশি বিশ্বাস করি। রনি আমাকে না বলে এমন কাজ করতেই পারে না। আরে ওই তো তোমার বন্ধু চলে এসেছে। রনি এসেছে। রনির পাশে দাঁড়িয়ে রয়েছে একটি মাঝ বয়সী মেয়ে মানুষ, অনেকটা রাজার বয়সী হবে। আরে আমার সুইটি, কেমন আছো? রনির পোশাক আশাক চালচলন দেখে মাথা গরম হয়ে যায় দীপ্তির। ঠাস করে একটা চর মারে রনির গালে। আর কোনো কথা হয় না, চোখে চোখে ইশারা ছাড়া। রনি একগুচ্ছ হলুদ রঙের গোলাপ আর কতগুলো ছবি ওর হাতে দিয়ে বলে, এই চরটা আমার প্রাপ্য ছিল আমি জানি, কিন্তু জীবন কারো থেমে থাকে না কারোর জন্য। আমিও বিয়ে করে সুখী হতে চাই তোমার মতো। কিন্তু দীপ্তি ওকে বোঝাতে পারে না, তোমাকে তো আমি ভালোবেসে ঠকাইনি, তোমার জন্য নিজেকে আমি পবিত্র রেখেছি। একটা বছর আমার স্বামীকে আমি আমার থেকে দূরে দূরে সরিয়ে রেখেছি, তার পরিবারকে ঠকিয়েছি, তাকে ঠকিয়েছি, সে কিন্তু আমায় ঠকায়নি। সে নিঃস্বার্থভাবে আমাকে ভালোবেসেছে, অপেক্ষা করেছে আমার জন্য। রাতের পর রাত সোফায় শুয়েছে, তাও বিছানায় এসে আমার ওপরে আধিপত্য ফলায়নি। সেই মানুষটাকে ঠকিয়ে আমি কত বড় ভুল করলাম। আমার বিয়ের প্রথম বছরের একটা রঙিন বসন্ত আমি নষ্ট করলাম তোমার মতো একটা কাপুরুষের জন্য। দেখি এগুলো কি? দীপ্তির হাত থেকে ছবিগুলো নিয়ে নেয় রাজা। আরে বাহ, তোমাদের ডান্সের ছবি দেখো। আদেও কিন্তু তাই ছিল না। রনির সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের কতগুলো ছবি, ডান্সিং স্টেপের মধ্যেও হোক বা যেভাবেই হোক। দীপ্তিকে জড়িয়ে ধরা, দীপ্তির কোমরে হাত রাখা, দীপ্তির বুকে হাত রাখা, দীপ্তির খুব ঠোঁটের কাছে আসা, সবটা দেখেও রাজা হেসে বলে, হে তো হে তো। দীপ্তি আর সহ্য করতে পারে না, জড়িয়ে ধরে রাজাকে। বলে, তুমি কি মানুষ বলো তো? তোমার কি চোখ নেই? বুঝতে পারছো না ও কেন এসেছিল? ও আমার প্রাক্তন। হ্যাঁ, আমি তোমাকে মিথ্যে বলে ওকে বিয়ে করেছি। জানো, কোনোদিন ওর সঙ্গে ভালোবাসার সম্পর্ক আমার ছিল কিনা বলতে পারবো না। ভালোবাসিও কোনোদিন একে অপরকে বলিনি, অথচ একটা অধিকার বোধ ও আমার ওপরে করতো, আমিও করতাম। আর সে অধিকারের ওপর ভিত্তি করেই এতদিন তোমার সাথে আমি মেলামেশা করতে পারিনি। তুমি কি মানুষ? চোখ থাকতেও এই ছবিগুলোকে সত্য বলে মানতে ইচ্ছে করছে না। বুঝতে পারছো না তোমার আমার সম্পর্কের মধ্যে চির ধরানোর জন্য এই উপহারও দিতে এসেছে? না হলে বিনা নিমন্ত্রণে কেউ কখনো। চোখের জল মুছিয়ে দিয়ে রাজা বলে, বললাম না তোমাকে আমি চিনেছি, তুমি আমার খাঁটি সোনা। তোমার কথায় আমি বিশ্বাস করি, সেই জন্যই তো তোমাকে এখনো বিশ্বাস করছি। তুমি প্রথম থেকে বলেছিলে তোমার কেউ নেই, আমার কানে সেই কথাই ঢুকেছে, আমি সেটাই মানি। তুমি প্রথম থেকে বলেছিলে তুমি আমায় ঠকাওনি, আমি সেটাই বিশ্বাস করি এখনো। হ্যাঁ, এখনো এখনো আমি সেটাই বিশ্বাস করি। দীপ্তি আর পারে না। এই পাগলা খ্যাপা মানুষটাই বোধহয় ওর আইডিয়াল। হে কি কি করছো? শহরের মাঝখানে দাঁড়িয়ে জনসমক্ষের মধ্যেই নিজের স্বামীকে চুম্বন করে বসে দীপ্তি। লোকজন জড়ো হয়ে যায়। এই শহরে রাজার মতো বিজনেসম্যানকে কে না চেনে? কতজন তো পাবলিক প্লেসে এমন একটা অন্তরঙ্গ মুহূর্ত দেখে ছবিই তুলে ফেলে। কিছুক্ষণ পর পুলিশ আসে, রাজাকে দেখেই বলে, হে কি স্যার,
আপনার মতো মানুষ রাস্তার মাঝে দাঁড়িয়ে রাস্তার মেয়ে ছেলের সঙ্গে খবরদার ইন্সপেক্টর। শি ইজ মাই ওয়াইফ। ও সরি ম্যাডাম, আপনারা এখানে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম, তাই আপনাদের কাজের কোনো ক্ষতি করতে চাই না। আমরা এক্ষুনি বাড়ি যাচ্ছি। গাড়িতে ওঠো। না, আরে ছাড়ো, লোকে দেখছে, দেখুক। আমি তোমায় ভালোবাসি, তোমায় ভালোবাসি, তোমাকেই ভালোবাসি। ঠিক আছে, 1 বছরের ভালোবাসা একবার উসুল করবে নাকি? আমি যে কাহিল হয়ে পড়বো। আমি কিচ্ছু জানি না। আগে বলো তুমি আমায় ভালোবাসো কিনা, আমায় ছাড়বে না তো? আমি কিন্তু আর ঠকতে চাই না, আর ঠকাতেও চাই না। আমি তোমাকে ভালোবাসি, বলো বলো। আরে বাবা পাগলি, তোমাকেই তো ভালোবাসি, আর ভালোবাসি বলেই তো বিয়ে করেছিলাম। তাহলে শুধু শুধু 1 বছর আমার কাছে কেন আসনি? কারণ তুমি চাওনি, তাই। তোমাকে ফুলসজ্জার দিনই বলেছিলাম, যেই দিন তুমি চাইবে সেই দিন তোমার কাছে আমি আসবো। আজ সেই দিন এসেছে, আসবে তো? আরে বাবা ঘরে চলো, এসব বেডরুমে করতে হয় না। আরে কুকুর নাকি আমরা? চলো ঘরে চলো। দীপ্তিকে বুকের মাঝে জড়িয়ে ধরে গাড়িতে করে বসায় রাজা। সামনের সিটের দরজা আজকে নিজেই দীপ্তি খুলে নিয়েছে। আইপিএস অফিসার হওয়া হয়তো হলো না, কিন্তু একজন ভালো ওয়াইফ হয়ে সে সারা জীবন রাজার পাশে থাকবে। এমন একটা ভালো মানুষকে ছেড়ে কি করে যে 1 বছর অপেক্ষা করেছে, ভাবতে গিয়েই নিজের মনকে বিশ্বাস করাতে পারছে না দীপ্তি। ঘটনার ঠিক 1 বছর পর দুটি যমজ সন্তান কোল জুড়ে এসেছে দীপ্তির। একটি ছেলে, একটি মেয়ে। রাজা বলেছে 2 জনের নাম হবে সম্রাট আর সম্রাজ্ঞী। ওদের মিলনের প্রথম দিনটা দীপ্তির সে কি ছেলে মানুষই, কিছুতেই রাজাকে ছাড়তেই চায় না। বারবার ওকে শুষে নেওয়ার পরেও রাজাই লাস্টে বলেছিল, আর পাচ্ছি না, এবার তো ক্ষমা করো না। 1 বছর সময় দিয়েছি, আর কত? এসো, কাছে এসো। যমজ সন্তান দুটিকে নিয়ে ভরা সংসারে এখন দিব্যি সম্রাজ্ঞী হয়ে বসেছে সেই মেয়েটা। বছর 5 পর 2 ছেলে মেয়েকে স্কুলে দিয়ে দীপ্তি গাড়ি করে বাড়ি ফিরছিল। রাজা একটা বিজনেস ট্যুরে গিয়েছে বিদেশে। হঠাৎ করে একটা ভিখারির দিকে নজর পড়ে ওর। আরে কি অবস্থা লোকটার, সারা গায়ে কুষ্ঠ রোগ। নিজের ব্যাগ থেকে তারা 500 টাকার নোট বার করতে গিয়ে থমকে যায় দীপ্তি। হে তো রনি। রনির কুষ্ঠরোগ। রনি দীপ্তিকে দেখে হাঁটতে হাঁটতে এগিয়ে আসে। দীপ্তির আজ কোনো ভয় নেই, বুকে বল নিয়ে সে মাটি আঁকড়ে দাঁড়িয়ে রয়েছে। পেছনেই তার রয়েছে বিরাট বড় গাড়ি এবং বডিগার্ড। ওকে আটকিও না, আসতে দাও। কেমন আছো ভাই সুইটি? হ্যাঁ, খুব ভালো আছো না? হ্যাঁ, খুব ভালো আছো। আমি ভেবেছিলাম তুমি যেমন আমায় ঠকালে, আমিও তেমনি তোমায় ঠকিয়ে কোটিপতি বাপের মেয়েকে বিয়ে করব। ভাগ্যের এমন পরিহাস। মাগির এত খাই, আমাকে ছেড়ে দিল। শেষে আমার শরীরে কুষ্ঠ রোগ হলো, বাপটাও ক্যান্সারে পৌঁছে মরল। এখন আমি এখন বাঁচতে চাই। আমায় নিয়ে চলো, নিয়ে চলো। তোমাকে আমি ঠকাইনি কোনো দিন রনি, তাই ভগবানও আমাকে ঠকায়নি। আমি আমার স্বামী সন্তানকে নিয়ে সুখে শান্তিতে সংসার করছি। আমি তোমার সঙ্গে সুখে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোমার অতিরিক্ত লোভ তোমাকে আজ রাস্তায় এনে ফেলেছে। তোমার জীবনে এইটাই আইডিয়াল, এইখানেই তুমি পড়ে থাকো ভিখারির মতো হয়ে। কিন্তু তুমি ভুলে যেও না দীপ্তি, আমার আইডিয়াতেই কিন্তু আজকে তোমার এত বড় কপাল। হ্যাঁ, আমাকে তুমি ক্রেডিট পর্যন্ত দেবে না। জানো, ডাক্তার বলেছে আমি চিকিৎসা করলে সুস্থ হয়ে যাব, কিন্তু যার মোহে পড়ে আমি সব কিছু ত্যাগ করলাম, তোমাকেও ত্যাগ করলাম, সে আমাকে এমনভাবে ল্যাং মারলো। দেখো দীপ্তি, তুমি কিন্তু আমাকেও কথা দিয়েছিলে আমাকে তুমি ভালোবাসবে, আমাকে ছাড়া নিজেকে তুমি সমর্পণ করবে না কারো কাছে। কিন্তু আমি তো ভালোবাসার কথা তোমাকে একবারও বলিনি রনি। আমরা পরস্পরকে ভালোবাসি সেই কথা কখনোই দিইনি, অথচ আমরা কেমন সম্পর্কে জড়িয়ে গিয়েছিলাম না। তোমার মোহে পড়ে আমি আমার স্বামীকে 1 বছর আমার থেকে দূরে সরিয়ে রেখেছিলাম, ভুল করেছিলাম। কিন্তু তোমাকে যখন আমি কথা দিয়েছিলাম যে তোমার সঙ্গ আমি কোনোদিন ছাড়বো না, তখন কথা আমি রাখবো। আমার স্বামীর কাছে টাকা চাইবো না তোমার জন্য, কারণ তার কাছে আমি ঋণী। হ্যাঁ, যেই কাজটা তোমার সাথে আমি করতাম
সেই কাজ করেই তোমাকে আমি বাঁচানোর চেষ্টা করব। তোমার সংসার, বাচ্চা সব কিছু ফেলে তুমি বাড়ি কি করে আসবে? ঠিক পারবো, মেয়েরা সব পারে। রাত 9টার সময় বাড়ির সকলকে দীপ্তি জানালো সে বাবা মার কাছে যাচ্ছে। অনেকবার বলল তাকে রাজা পৌঁছে দিয়ে আসবে, কিন্তু দীপ্তি বলল, না না, তুমি ওদের কাছে থাকো, সারাদিন সময় পাও না, তাছাড়া কতদিন পর বিদেশ থেকে ফিরেছ, তুমি ওদের কাছে থাকো, আমি 1 ঘন্টার মধ্যে চলে আসব। দীপ্তি আবার গেল বাড়ি। মেয়েরা চাইলে সব কিছু পারে। একদিকে স্বামী, অন্যদিকে প্রাক্তন। প্রাক্তনকে বাঁচানোর জন্যে বাড়িতে মিথ্যে কথা বলে দীপ্তি আবার ফিরে এসেছে পুরনো নিজের জীবিকার দেশে। দীপ্তি কি আদৌ পারবে? 2 নৌকায় পা দিয়ে এইভাবে কি সংসারে বেঁচে থাকা যায়, চলা যায়? সেটা তো দীপ্তির ডেস্টিনিই বলবে। কেমন লেগেছে আজকের নিবেদন? কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই। বন্ধুরা, বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্যে। দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন। বিদায়।